এই শোনো না গো, আমাদের পুতুল ডায়েরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও। ধন্যবাদ। ঢাকায় থাকার সুবাদে সবসময় যাওয়া হয় না, কারণ তার পালিত মায়ের কবরটা সেই কুমিল্লায়। আজ অনেক দিন পর সকালে বের হয়ে তার মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে দুপুরের আগেই পৌঁছে গেছে কুমিল্লা। সেখানে তার একজন পরিচিত চাচা যে নিবিড়কে ঢাকায় নিয়ে কাজের ব্যবস্থা করে দিয়েছিল, এখন কুমিল্লায় আসলে তার বাসাতেই ওঠে নিবিড়। তার নির্দিষ্ট কোনো ঠিকানা নেই এটা ছাড়া। বিকেলবেলায় কবর জিয়ারত শেষে সন্ধ্যার সময় ঢাকায় ফেরার প্রস্তুতি নেয় সে। আজ হঠাৎ কাকতালীয়ভাবে বাস কাউন্টারে সেদিনে তার চেহারার মতো মেয়েটার সাথে দেখা। নিবিড়ের মাঝে একটু ভাবান্তর উদয় হলো। কি যেন নাম মেয়েটার? ও হ্যাঁ, ফারিহা। সেই দিন বেশ কিছুক্ষণ তাদের সাথে ঢাকায় থাকায় নামটা দেখছি মনেই আছে এখনো। একটা পানির বোতল হাতে কাউন্টারে বসে আছে মেয়েটা। নিবিড় প্রথমে একটু সংকোচবোধ করলেও ফারিহার কাছে এগিয়ে গিয়ে বলে, এক্সকিউজ মি আপু, একটু বসতে পারি? ফারিহা একটু ফ্রুকুচকে বলে। হ্যাঁ, বসুন। নিবিড় তার পাশে বসে বলে। আমাকে চিনতে পেরেছেন? ফারিহা অদ্ভুতভাবে তাকিয়ে বলে, আপনি কি আইনস্টাইন নাকি যে দেখলেই চিন্তা হবে? একটু অপমান বোধ করলো নিবিড়। কিছুক্ষণ চুপ থেকে বলে। ফারিহা আমি কিন্তু আপনাকে চিনতে পেরেছি। অবাক ভঙ্গিতে বলে। কিভাবে? নিবিড় বলে, মাস দুয়েক আগে আপনার বাবা মায়ের সাথে মনে হয় ঢাকায় গিয়েছিলেন। আপনার মা আমাকে টিকিট দেখিয়ে সময়ে জিজ্ঞেস করেছিল, মনে পড়ছে না আপনার? ফারিহা একটু ভেবে বলে, এবার মনে পড়েছে। তবে আপনার তো দেখি স্মৃতিশক্তি দারুণ স্ট্রং, এক দেখাতেই চিনে ফেললেন। তবে আমি ঢাকা যাইনি, আমি ঢাকাতেই থাকি। কুমিল্লায় এসেছি আমার এক বান্ধবীর বিয়েতে। নিবিড় অবাক হয়ে পড়ে। এতটুকু একটা মেয়ে একা একা চলাফেরা করো, ভয় করে না? ফারিহা এবার একটু রাগী ভাব নিয়ে বলে, আপনাকে কি আমার এইটুকু একটা মেয়ে মনে হয়? আর ঢাকা গিয়ে গাড়ি থেকে নামলেই বাবা আমায় ওখান থেকে নিয়ে যাবে। নিবিড় বলে। আমিও কিন্তু ঢাকাতেই যাচ্ছি। ফারিহা একটু সৌজন্যমূলক হেসে বলে। ও, একটু পরই ফারিহার ফোনের স্ক্রিনে অন করে কয়টা বাজে তা দেখে। ফারিহার ফোনের স্ক্রিনে একটা ছোট ছেলের ছবি দেখলে নিবিড় উৎসাহ নিয়ে বলে। কিছু মনে না করলে একটা প্রশ্ন করি? ফারিহা বলে। নিবিড় মনে না করার মতো হলে করেন। কয়েক সেকেন্ড চুপ থাকলো। এই মেয়ে দেখছি ভারী চালাক। পরবর্তী ফারিহার ফোনের দিকে চেয়ে বলল, আপনার ফোনের এই ছোট ছেলেটাকে? ফারিহা একটা দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলে। আমার ভাইয়া। নিবিড় হেসে বলে, ভাইয়া নাকি ছোট ভাই? ফারিহা স্বাভাবিকভাবেই বলে, আমার ভাইয়া সেই ছোটবেলায় হারিয়ে গেছে। বাবা মা অনেক খুঁজেছে বাট পাইনি। আমি মাঝে মাঝে তাদের সান্ত্বনা দিতে বলি যে ভাইয়াকে আমি একদিন খুঁজে আনবো, বাট তা কি সম্ভব বলেন? নিবিড় এবার ফারিহার দিকে ছুঁয়ে বলে। কিছু মনে না করলে আমি কি একবার ছবিটা দেখতে পারি? ফারিহা গম্ভীর ভাবে বলে। আপনাকে কেন দেখাবো? নিবিড় বলে, এমনি আমার ইচ্ছে করছে আপনার ভাইকে দেখতে। বেচারা আমার মতোই হতভাগা। ফারিয়া এবার ফোনটা নিবিড়ের দিকে এগিয়ে দিল। নিবিড় ছবিটার দিকে তাকিয়ে বলে, নিবিড় কির ছিল আপনার ভাই? কবে হারিয়ে গিয়েছিল সে? ফারিয়া বলে। আজ থেকে 20 বছর আগে। নিবিড়ের আগ্রহ আরো বেড়ে গেল। সে মনে অধিক আগ্রহ জাগিয়ে বলে, তো আপনি যে তাকে খুঁজে দিবেন বলেছেন, ধরেন তাকে কোনোভাবে পেয়ে গেলেন, তাহলে চিনবেন কিভাবে? ফারিয়া বলে, কখনো খুঁজে পেলেই তো চিনতো, বাট খুঁজেই তো পাবো না। তার চেয়ে বড় কথা, এখনো অবধি বেঁচে আছে কিনা তারও কোনো ঠিক নেই। তবে আমার মা সবসময় একটা কথা বলে, ভাইয়ার পিঠে নাকি একেবারে কাঁধ থেকে কোমর পর্যন্ত একটা কাটা দাগ ছিল, যার কারণে ছোটবেলায় একবার মারা যেতেও বসেছিল। ছোটবেলায় একটা বেখেয়ালির অ্যাক্সিডেন্টের কারণে কেটে গিয়েছিল। মা সবসময় আমাকে সেই গল্প শোনায়। আচ্ছা, আপনিই বলেন, এমনটা থাকলেও কি আমি কোনো ছেলের কাছে গিয়ে পিঠ চেক করতে পারবো বলেন? তবুও মা বুঝে না, এখনো ভুলতে পারেনি ভাইয়াকে। নিবিড় কিছুক্ষণ চুপ মেরে বসেছিল। তারপর ফারিয়ার দিকে চেয়ে বলে, আপনার মায়ের সাথে আমার দেখা করিয়ে দিতে পারবেন?
ধরেন এখন ঢাকায় ফিরে আমি আপনার সাথে আপনাদের বাসায় গেলাম। ফারিয়া এবার সন্দেহজনকভাবে নিবিড়ের দিকে চেয়ে বলে। নিবিড় আপনি লোকটা তো দেখছি সুবিধার না। একটু হেসে বলে। ভুল বুঝবেন না, আমাকে নিয়ে গেলে আপনাদের উপকারই হবে, তবে ক্ষতি হবে না। ফারিয়া একগাল হেসে বলে। আপনাকে এত উপকার করতে হবে না। নিবিড় আবার বলে। ধরেন যদি আমি আপনার ভাইকে খুঁজিয়ে দিতে পারি, আমি যেমনটা ভাবছি এমনটা তো সত্যিও হয়ে যেতে পারে, তাই না? ফারিয়া এবার অবাক ভঙ্গিতে বলল। আপনি আবার কি ভাবছেন? নিবিড় আবার বলে। সেটা পরে বলবো, এখন আপনার মাকে ফোন দিয়ে বলে দেখেন যে একটা ছেলে আপনাদের বাসায় যেতে চায়। সে বলেছে হয়তো ভাইয়ার খোঁজ দিতে পারবে। ফারিয়া এবার বিরক্ত হয়ে পড়ল। ফাজলামির একটা লিমিট থাকে। নিবিড় সিরিয়াস ভাব নিয়ে বলল। আমি অপরিচিত কারোর সাথে ফাজলামো করি না, আমি আপনার সাথে সিরিয়াসলি কথা বলছি। আচ্ছা আপনি বাসায় কল দিয়ে দেখেন কি বলে, আমি একটু আসি। নিবিড়ের প্রচুর প্রস্রাবের ব্যাগ পেয়েছে। কাউন্টারের পাশে একটা পাবলিক টয়লেট আছে। দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসার মতো অবস্থা। নিবিড় কিছুটা হেঁটে বাজারের সাইডে এসে একটা নিঝুম জায়গা খোঁজে। একটা প্রবাদ মনে পড়লো তার, ভোগে নয় ত্যাগেই প্রকৃতি সব। তাই যে কোনোভাবেই ত্যাগ করতে পারলেই হলো। লোক লজ্জার ভয়ে বাজার থেকে অনেকটা দূরেই আসলো নিবিড়। রাস্তাটা বাজারের তুলনায় নির্জন। বাজারের মতো এত কোলাহল নেই, শুধু গাড়ি চলছে। নিবিড় লক্ষ্য করে কিছুটা দূরে কয়েকজন মিলে একজনকে ধরে গাড়ি থেকে নামিয়ে একটা সিএনজিতে তুলছে। রোগী নয় তো? রোগী হলে তো ডিরেক্ট বাসায় বা হসপিটাল নিয়ে যাওয়ার কথা। এইভাবে রাস্তায় গাড়ি থেকে নামিয়ে সিএনজিতে তুলতো না? একটু খটকা লাগে নিবিড়ের। ওইদিকে ফারহা বাসা থেকে কল দেয় ফারিহা ফিরতে কতক্ষণ লাগবে তা জানার জন্য। এরই মাঝে ফারিহা মানে নিবিড়ের বিষয়টা খুলে বলে। ছেলেটা বলছে যে ভাইয়ার খোঁজ দিতে পারবে, তাই তোমার সাথে দেখা করতে চাই একবার। ফারহা তো ছেলে ফাহাদ বলতেই পাগল, সেও বলল। ছেলেটাকে তোর সাথে বাসায় নিয়ে আসলে আশেপাশের লোকজন তা ভালো চোখে দেখবে না। তুই তাকে আমাদের বাসার অ্যাড্রেস দিয়ে আয়, কালকে সকালে আসতে বল। ফারিহা চার দিকে চেয়ে বলে। সে তো একটু বাহিরে গেছে, তবে আমার সাথেই ঢাকা ফিরবে বলছিল। এখন তো গাড়ি ছেড়ে দেওয়ার সময় হয়েছে, এখনো আসছে না। আচ্ছা আমি দেখি, তুমি টেনশন নিও না। এদিকে পিন্টু রুশানকে গাড়ি থেকে নামিয়ে একটা সিএনজিতে তুলে দিয়ে কয়েকটা ছেলেকে বলে। সামনে গিয়ে মেইন রোড থেকে বামে গেলে একটা খাল পাবি, রাস্তাটা নিঝুম আছে। মেরে খালে পানিতে ফেলে সোজা ঢাকা চলে যাবি। এটা সাধারণ মানুষ নয়, গুম হয়ে গেলেও খোঁজখবর করতে আমাদের অবধি পৌঁছে যাবে। এই গ্রাম অঞ্চলে লাশ পেলে আমাদের অবধি পৌঁছানোটা এতটা সহজ হবে না। আর নিলয় ভাই সন্দেহ করবে না, তাই সাবধানে করবি সব। বলেই গাড়ি টান দিয়ে সোজা চলে গেল পিন্টু। আর সিএনজিটা কিছুটা সামনে গিয়ে বামের একটা রাস্তায় ঢুকলো। নিবিড়ও ক্যামেরা অন করে লুকিয়ে পেছন পেছন চলে যায় তাদের। রাস্তা কিছুটা খারাপ ছিল দেখে সিএনজি ও ধীরে ধীরে সামনের দিকে আগাচ্ছে। আর নিবিড়ও ফলো করতে করতে চলে গেল তাদের পেছন পেছন। লোকগুলো রুশানকে মারার জন্য রেডি হচ্ছে। লাইটের আলোয় রুশানের মুখটা সামনে আসতে নিবিড় যেন এক মুহূর্তের জন্য দিশেহারা হয়ে যাওয়ার অবস্থা। ভিডিও করা বন্ধ করে ফোনটা পকেটে নিয়ে এগিয়ে যায় সামনের দিকে। লোকটা পাশে একটা বড় ছুরি রেখে রুশানকে ব্রিজের ওপর হেলান দিয়ে দাঁড় করায়। নাক মুখ দিয়ে রক্ত পড়ছে রুশানের, শুধু চোখ দুটো মিটিমিটি করে বন্ধ হচ্ছে আবার খুলছে। নিবিড় কাঁপতে কাঁপতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে দৌড় দিয়ে সেখান থেকে বড় একটা ছুরি নিয়ে জোরে কোপ মেরে দিল লোকটার ঘাড়ে। এটা হুট করে হয়ে যাওয়ায় পাশের দুজন তা বুঝে উঠতে পারেনি। ছুরির আঘাতে লোকটার মাথা ছিটকে গিয়ে পড়ে খালের পানিতে। লোকটার গলা থেকে ছিটকে পড়া রক্ত নিবিড়ের মুখ লাল হয়ে যায়। লোকটার মাথাহীন দেহ আছড়ে পড়ে ব্রিজের উপর, যা দেখে পাশের দুজন দ্রুত সিএনজি নিয়ে পালিয়ে যায় সেখান থেকে। তাদের আর পেছন থেকে ধাওয়া করেনি নিবিড়। তার একটাই চিন্তা, রুশানকে বাঁচাতে হবে। এক হাত দিয়ে মুখে ছিটকে থাকা রক্ত মুছে নিল নিবিড়। তবুও মুখটা টকটকে লাল হয়ে গেছে। আর লোকটার মাথাহীন দেহ ব্রিজের ওপর হাত পা ছোড়াছুড়ি করছে। নিবিড় এখনো একটা ঘোরের মধ্যে দিয়ে কাটাচ্ছে। উত্তেজনাবশত সে কি করে ফেলেছে তা নিজেই বুঝিয়ে উঠতে পারছে না। শরীরটা ঘামছে খুব। আর কিছু না ভেবে রুশানকে কাঁধে তুলে নিয়ে ছুটলো মেইন রোডের দিকে। গাড়ি
ধরে দ্রুত হসপিটাল নিয়ে যেতে হবে। রুশানকে নিয়ে মেইন রোডে দাঁড়ালো নিবিড়। রুশানকে একটা গাছের সাথে হালান দিয়ে বসিয়ে গায়ের উপরের জামাটা খুলে হেল্প বলে গাড়ি থামানোর চেষ্টা করে সে মেইন রোডে কয়েকটা গাড়ি তাকে ক্রস করে চলে গেল। একটা সিএনজি এসে তার সামনে দাঁড়িয়ে বলে, কি হয়েছে ভাই? সমস্যা কি তা? নিবিড় উত্তেজিত গলায় বলে, ভাই, আমার বন্ধুকে হসপিটালে নিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব, নয়তো মরেই যাবে। লোকটা এবার রুশানের দিকে চেয়ে দেখে জায়গায় জায়গায় জখম, তার শরীরে বিভিন্ন অংশে কেটে রক্তে লাল হয়ে আছে, নাক মুখে রক্ত, যা তা অবস্থা। লোকটা এবার নিবিড়ের দিকে চেয়ে বলে, হিয়ার তার তো অবস্থা খুবই খারাপ ভাই, তাড়াতাড়ি গাড়ি তোলেন। নিবিড় এবার রুশানকে ধরে গাড়িতে গিয়ে বসায়। রুশান মিটিমিটি চোখ খুলছে আবার বন্ধ করছে। নিবিড় তার গালের হাত রেখে বলে, কিছু হবে না ভাই, একটু ধৈর্য ধর। সিএনজি ড্রাইভার গাড়ি চালাতে চালাতে বলে, কন্ডে মারামারি কইতেন গেছেন, এমই জায়গা এত সুবিধার ন আই নোয়াখালীর তুন আই অন্যে গাড়ি চালাই আইজা 4 মাস, এর ভিত্তে 2 জনের খুনের খবর খাইছি, জায়গা এত ভালো ন। নিবিড় বলে, ভাই, তাড়াতাড়ি কোনো হসপিটালে চলেন, আপনি পরে বলবো সব। ওইদিকে আজ 2 দিন রুশানের কোনো খবর না পেয়ে সন্ধ্যা থেকে কয়েকবার ফোন দিল রাজ, কিন্তু ফোনও বন্ধ পাচ্ছে। তার সকালে নাকি ফরিদা আন্টিও ফোন দিয়েছিল, তখনও ফোন বন্ধ ছিল। তখন তিনি ভেবেছিল হয়তো ফোনের চার্জ নেই বা অন্য কোথাও কিছু হবে। এরপর আজ রাত হয়ে যাওয়ায় পরও কোনো ফোন না পাওয়ার আর ফোন বন্ধ পাওয়ার রীতিমতো টেনশন শুরু হয়ে গেল তার। নিলয় কিছুটা সন্দেহজনকভাবে সরে যায় সেখান থেকে। পিন্টুকে ফোন দিলে দেখে সে ফোন রিসিভ করছে না। পিন্টু ইদানিং তার আগে আগে হাঁটার চেষ্টা করছে। আগে ফোন দিলেই ফোন রিসিভ করতে, আর এখন 2 বার দেওয়ার পরও রিসিভ করছে না। 3 বারের সময় রিসিভ করলো। নিলয় বলে, পিন্টু ওই শৌরের বাচ্চা, ফোন কি ভিতরে ঢুকিয়ে রেখেছিস? স্বাভাবিকভাবে বলে। নিলয় কাছে ছিল না তাই শুনতে পাইনি। একটা বিশ্রী গালি দিয়ে বলে। কানের ভিতর কি দিয়ে রেখেছিস? পিন্টু এবার কিছুক্ষণ চুপ থেকে বলে। সরি ভাই, ভুল হয়ে গেছে। নিলয় এবার কিছুক্ষণ চুপ থেকে নিজের রাগ নিয়ন্ত্রণ করে বলে। রুশান কোথায়? পিন্টু কিছুটা অবাক ভঙ্গি নিয়ে বলে। কোন রুশান? নিলয় আবার উত্তেজিত হয়ে বলে। সোজা কথার সোজা উত্তর দে। কোনো তিরিং বিরিং চুত তো একেবারে হাতের মুঠে চিপে পিষে ফেলবো। হাঁটতে শিখালাম আমি, আর এখন আমার আগে আগে দৌড়াচ্ছ না? পিন্টু এবার কিছুক্ষণ শান্ত থেকে বলে। ভাই, দলের বাকি লোকরা খবর পেয়ে তুলে নিয়ে মেরে দিয়েছে, আমি বারণ করার সময়টুকু পাইনি ভাই। নিলয় এবার এক মুহূর্তের জন্য নিশ্চুপ হয়ে গেল। ফোনটা অটোমেটিক কানের কাছে থেকে সরে গেল তার। রোবটের মতো দাঁড়িয়ে আছে ছাদের এক পাশে। রাজের ফোনটা বেজে উঠতেই হাতে নিয়ে দেখে নিবিড়ের ফোন। রিসিভ করলে রাজকে রুশানের অবস্থার কথা জানায়। কথা বলার সময়ও যেন নিবিড়ের গলাটা কাঁপছিল খুব। কথা শেষ পাশ থেকে তুষার ও ফরিদা আন্টি কি হয়েছে জানতে চাইলে রাজ বলে, রোশানের নাকি ছোট একটা অ্যাক্সিডেন্ট রয়েছে, এখন কুমিল্লায় একটা হসপিটালে ভর্তি। ফরিদা আন্টি যেন ভূত দেখার মতো হতভম্ব হয়ে যায়। তিনি আশা করেছিল অন্য কিছু, ভেবেছিল নিবিড় আজ এতদিন পর ফোন দিয়ে তার ভুল স্বীকারে মাপ চাইবে আর ফরিদা আন্টি বাসায় নিয়ে আসবে আবার। রাগ আগের থেকে অনেকটা কমেছে, তবে নিবিড়কে চোখে হারাচ্ছে সে। এরই মাঝে নিলয় ছাদ থেকে নেমে সবাই কেমন উত্তেজিত দেখে কারণ জানতে চাইলে বলে, রাজ আমাদের এখন কুমিল্লায় যেতে হবে, রেডি হও। বলে সেখান থেকে উঠে দ্রুত রুম থেকে চলে গেল রাজ। নিবিড় অবাক ভঙ্গিতে সবার দিকে তাকালে তুষার বলে, রুশান নাকি কুমিল্লায় একটা হসপিটালে ভর্তি, নিবিড় আছে ওখানে, আমি আর রাজ যাচ্ছি, তুইও গেলে রেডি? রুশান বেঁচে আছে এটা শুনে একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে নিলয়। এরপর স্বাভাবিক হয়ে বলে, হুট করে এত রাতে গাড়ি পাবি কই? তুষার এবার কিছুটা ভাবান্তর হয়ে রাজের কাছে চলে যায়। পেছন পেছন নিলয় ও ফরিদা আন্টিও যায়। ফরিদা আন্টি বলে, এখন মাঝরাতে কুমিল্লায় যাওয়ার গাড়ি পাবে কোথায়? নিজের গাড়ি আছে। কথাটা রাজ অস্থির নিয়ে বলতে গিয়েও নিজের ভেতর রেখে কথা ঘুরিয়ে বলে। গাড়ি না পেলেও যেতে হবে এখন। পাশ থেকে তুষার বলে, রাজ আমার পরিচিত একটা লোক আছে, ভাড়ায় গাড়ি চালায়, এই তো কাছেই তার বাসা,
তবে এত রাতে যাবে কিনা ঠিক বলতে পারছি না। রাজ বলে। আমাকে নাম্বারটা দাও, আমি কথা বলছি। তুষার নাম্বারটা দিয়ে বলে। লোকটার নাম ইব্রাহিম। রাত সবাইকে রেডি হতে বলে বেলকনিতে চলে যায়। মাঝরাতে ঘুমো ঘুমো ভাব নিয়ে ওপাশ থেকে ইব্রাহিম বলে। রাজ বলে, একটা জরুরি প্রয়োজনে কল দিয়েছি। আপনাকে ইমার্জেন্সি কুমিল্লা যেতে হবে এখন। লোকটা বলে। রাজ বলে। ওসব আপনাকে ভাবতে হবে না। লোকটা আবার বলে। রাজ এবার বিরক্ত হয়ে বলে, আপনার 1 মাসের ইনকামের সমান পেমেন্ট পাবেন, তবে যেতে হবে, খুবই এমার্জেন্সি। লোকটা এবার শোয়া থেকে উঠে বসে চোখ ডলে ডলে বলে। লোকটা আমি এক কথা বারবার বলতে পছন্দ করি না। এবার হাস্যজ্জ্বল মুখেই বলে। রাতের বেলা রাস্তা মোটামুটি ফাঁকা ছিল দেখে বেশ সময় লাগেনি। রাত 2টার দিকে তারা পৌঁছে গেল কুমিল্লায়। নিবিড়ের থেকে হসপিটালের ঠিকানা নিয়ে সেখানে চলে গেল রাজ, নিলয়, তুষার ও ফরিদা আন্টি। ফরিদা আন্টিকে আসতে নিষেধ করেছিল বারবার, তবুও তিনি বারণ শুনেনি। নিজের ছেলের মতো সবাইকে ভেবে এসেছে এতদিন, আর ছেলের কিছু হয়েছে, মা কিভাবে শান্ত থাকে? রাজ ওখানে গিয়ে জানতে পারে রুশানের অবস্থা অতটাও ভালো না। যত তাড়াতাড়ি সম্ভব ঢাকায় কোনোভাবে হসপিটালে নিয়ে যেতে হবে। নিলয় নিশ্চুপ হয়ে চেয়ে আছে রুশানের দিকে। এই প্রথম কোনো শত্রুকে দেখে তার চোখ ছলছল করে উঠল। একদিকে দিয়ে তার খুব কাছের বন্ধু, আর অন্যদিক দিয়ে তার সবচেয়ে বড় শত্রু। কোনোটাকেই আগে প্রাধান্য দেবে সে? ফরিদা আন্টি তো কেঁদে কেঁদে একাকার। হুমায়ুন আহমেদের এই জন্যই বোধহয় বলেছিলেন ছেলে মানুষ সহজে কাঁদে না, আর মেয়েরা তো সামান্য লিপস্টিক হারালেও কান্না করে ফেলে। তুষার রাজের সাথে সাথে দৌড়াচ্ছে, আর নিবিড় ভয়ে জড়সড় হয়ে বসে আছে এক পাশে। রাজ ওইখান থেকে একটা অ্যাম্বুলেন্স নিয়ে রুশানকে তুলে বাকি সবাইকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। নিবিড় এখনও গাড়ির ভেতর চুপচাপ এক পাশে বসে আছে। হুট করে কি হয়ে গেছে তা এখনো মস্তিষ্কে ধারণা করতে পারছে না সে। সহজ ভাষায় যাকে বলে জ্ঞান শূন্য। ঢাকায় সবচেয়ে উন্নত হসপিটালে নিয়ে যায় রুশানকে। রাজ আগেই লোক দিয়ে সেখানে সব ঠিকঠাক করে রেখেছে, এরপরে সরে গেছে লোকগুলো। হসপিটালে নিয়ে যেতেই একজন ডক্টর বলে ওঠে, আরে এটা তো মিস্টার রিদ সাহেবের ছেলে, আগেও অনেকবার এখানে এসেছিল রিদ সাহেবের সাথে দেখা করতে। তুষার, ফরিদা আন্টি এরা কিছুই বুঝলো না, কে রিদ আর কে কার ছেলে, কিছুই তাদের মাথায় ঢুকছে না। রুশানকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল ওরা। ওটির বাইরে বসে আছে সবাই। নিবিড় এখনো জড়সড় হয়ে চুপচাপ বসে আছে। সবার মাঝখানে গায়ে ছোপ ছোপ রক্তের ওয়ালা জামাটা এখনো রয়ে গেছে। মুখে ছিটকে পড়া রক্তগুলো শুকিয়ে কালচে রং হয়েছে। নিবিড়কে এমন দেখে রাজ পাশ থেকে তার কাঁধে হাত রেখে একটু স্বাভাবিক করার জন্য নিবিড় চমকে উঠল। রাজ বলে, এত কিছু হয়ে গেল কিভাবে? তুমি না হয় কুমিল্লা গিয়েছিলে, রুশান কুমিল্লায় গেল কেন? তুমি বা তাকে পেয়েছো কোথায়? নিবিড় এবার ঘর করে রাজকে সব বলে দেয়, কিভাবে লোকগুলোকে রুশানকে নিয়ে যাচ্ছিল আর কিভাবে সে দেখেছিল। আর নিবিড়ের গায়ের রক্তগুলো রুশানের না, রুশানকে বাঁচাতে গিয়ে অন্য কাউকে কুপিয়ে মাথা আলাদা করে দেওয়ার রক্ত ছিটকে এসে পড়েছে মুখে। সবাই অবাক হয়ে নিবিড়ের দিকে কিছুক্ষণ স্থির হয়ে তাকিয়ে থাকে। নিবিড়ের মতো একটা ছেলে এমনটা করেছে, এটা বিশ্বাসই হচ্ছে না তাদের। যে ছেলেটা ঝগড়া ঝামেলা থেকে দূরে থাকতো সবসময়, অজান্তেই কারো মনে কষ্ট দিলেও পরে গিয়ে মাফ চেয়ে নিত, সেই কিনা একজনকে মার্ডার করে ফেলেছে। নিবিড় এবার রাজের হাত চেপে ধরে ভয়ার্থক গলায় বলে, ভাই, আমি একজনকে খুন করে ফেলেছি, নির্যাতন করেছি। আমি তো ইচ্ছে করে করিনি, হুট করে হয়ে গেছে মার্ডারটা। আমাকে কি এখন পুলিশে ধরে নিয়ে যাবে, ফাঁসি দেবে আমায়? বিশ্বাস করো তোমরা, আমি তো ইচ্ছে করে কিছু করিনি, বিশ্বাস করো তোমরা। নিলয় এতক্ষণ বুকে 2 হাত গুজে দেয়ালে হেলান দিয়ে সবটা শুনল। এবার নিবিড়ের চোখে মুখে আতঙ্ক দেখিয়ে নিবিড়ের পাশে বসে সেও নিবিড়ের কাঁধে হাত রাখে। রাজ ও নিলয় দুজনই একসাথে বলে ওঠে, কিছু কিচ্ছু হবে হবে না, না, আমরা আছি তো। আমরা আছি তো। সাবধান। কিছুক্ষণের মাঝে হসপিটালের সামনে এসে থামে হৃদের গাড়ি। ড্রাইভার নেমে গাড়ির দরজা খুলে দিতেই সে কোনো কথা ছাড়াই নেমে দ্রুত পায়ে ভেতরে চলে গেল। তাকে দেখে মনে হচ্ছে 1 সেকেন্ড সময়ের জন্য এখন অনেক মূল্য।
তাকে দেখে মনে হচ্ছে 1 সেকেন্ড সময়েরও এখন অনেক মূল্য। রাজ, নিবিড়, তুষার, নীল এদের সাথে আগে কখনো পরিচিত ছিল না রেত। ওটির বাইরে তাদের বসে থাকতে দেখেও কোনো কথা না বলে ভেতরেই চলে গেল সে। ভেতরে গিয়ে দেখে অলরেডি অপারেশন শুরু হয়ে গেছে। অপারেশনের টেবিলে কখনো নিজের ছেলেকে এমন করুণ অবস্থায় দেখতে হবে ধারণার বাইরে ছিল তার। তার দৃষ্টি কিছু মুহূর্তের জন্য স্থির হয়েছিল রুশানের দিকে। তবে এমন সিচুয়েশন ইমোশন নিয়ে সময় নষ্ট করা একদমই যুক্তিসম্মত নয়। বেশ কিছুক্ষণ পর রক্তিম চোখ ভেতর থেকে বেরিয়ে আসে রেত। টলমল চোখের পানি নিয়ে চোখ দুটো লাল হয়ে আছে তার। বসা থেকে দাঁড়িয়ে সবার দৃষ্টি এখন হৃদের দিকে। সবাই একসাথে অবস্থা জানতে চাইলে সে কোনো কথা বলতে পারেনি, তাই বেশিক্ষণ দাঁড়িয়ে না থেকে চুপচাপ চলে গেল সেখান থেকে। সবাই হৃদের আচরণে অবাক হয়ে তাকিয়ে থাকে তার চলে যাওয়ার দিকে। খারাপ কিছু হয়নি তো? হার্টবিট বেড়ে চলেছে আগের তুলনায়। পেছন থেকে আরেকজন ডক্টর বেরিয়ে বলে, সে রোগীর বাবা। হয়তো ছেলের এমন অবস্থা দেখে কিছুটা আপসেট। রোগীর অবস্থা ভালো না, বাজেভাবে আঘাতের কারণে শরীরে বিভিন্ন জায়গায় জখম হয়ে গেছে, মাথায়ও চোট পেয়েছে বেশ ভারীভাবে। তাই এই ব্যাপারে এখনো নিশ্চিততা দিতে কিছু বলা যাচ্ছে না। তবে চিন্তা করবেন না, আপাতত তাকে আইসিইউতে পাঠিয়েছি। শরীরের উন্নতি হলে কেবিনে পাঠানো হবে। দয়া করুন শুধু আপনারা, যেন সবকিছু ভালো হয়। সকাল হলে গত রাতের ঘটে যাওয়া সেই জায়গাটায় ভিড় জমতে থাকে। ব্রিজের উপর পড়ে আছে মাথা কাটা লোকটার নিথর দেহ। রক্তগুলো কালচে রং ধারণ করে ব্রিজের সাথে লেগে আছে অনেক জায়গায়। তার কিছুটা দূরে পড়ে আছে ছুরিটা। চারপাশে লোকজনের ভিড় জমিয়ে দাঁড়িয়ে দেখছে তা। কয়েকজন থানায় ফোন দিয়ে বিষয়টা জানায় তাদের। হয়তো কিছুক্ষণের মাঝে পুলিশ এসে এরপর তদন্ত শুরু করে দিবে। তাই ছুরি, রক্ত, লাশ কোনো কিছুর ধারের কাছেও কেউ যাচ্ছে না। কিছুক্ষণের মাঝে পুলিশের গাড়ি এসে দাঁড়ালো সেখানে। লাশের কয়েকটা ছবি তুলে চারপাশে দেখতে লাগলো তারা। আর কেউ ওখানকার মানুষদের জিজ্ঞাসাবাদ করছে। একজন পুরো বিষয়টা সাক্ষী দিল যে সকালে এই পথ দিয়ে যাওয়ার সময় এই অবস্থা দেখতে পাইছে। এরপর কয়েকজনকে ডেকে আনলো। তারা থানায় ফোন দিয়েছিল। এরপর ধীরে ধীরে লোকজন বাড়তে লাগলো সেখানে সব কিছু শেষ হলে লাশটা প্যাকেটিং করে গাড়িতে তুলে নেওয়া হয়। মাথাটা খুঁজে পাওয়া যায়নি কেউই। মাথাটা খুঁজে পায়নি কেউই, হয়তো পানির সাথে ভেসে চলে গেছে কোথাও। তাই এইটা কার লাশ তা এখনো অনুমান করতে পারেনি কেউ। সেখানে থাকা ছুরিটাও প্যাকেট করে নিয়ে নিল। তারপর লোকজন কমতে লাগলো সেখানে। লাশ নিয়ে চলে গেল পুলিশের গাড়ি। হয়তো এরপর তদন্ত করার সময় আবার আসবে তারা। যাওয়ার সময় চোখ পড়লো 3 রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের সাথে সিসিটিভির ক্যামেরা। এই এলাকার এর আগে এমন কয়েকটা ঘটনা ঘটে যাওয়ার পরই প্রতিটা ল্যাম্পপোস্টের সাথে ক্যামেরা সেট করা হয়েছে। আজ রিমার লাস্ট এক্সাম। সময়টা খুবই আনন্দের ছিল। আজ এক্সাম শেষ হওয়ার পর একদম কয়েক মাসের জন্য প্যারামুক্ত। এবার একেবারে সব এক্সামই ভালো হয়েছে, A+ এবার থামাইকে। রুশান বলেছিল এক্সাম শেষ হলে আসবে, রেজাল্ট ভালো হলে কি যেন সারপ্রাইজ আছে। সব মিলে সময়টা আনন্দময় কাটছিল। কিন্তু সকালে মা বাবার কথোপকথনের মাঝে রুশানের নাম বারংবার আসলে কেমন যেন বুকটা ঠিপ ঠিপ করতে থাকে। মা বাবা, রামিম ভাইয়া একে একে সবাইকে কি হয়েছে জিজ্ঞেস করলো। কেউ কিছু বলছে না তাকে। তবুও নাচরবান্দার মতো পড়ে আছে সে জানবে। ইতিমধ্যে বাবা মা দেখছে কোথাও যাওয়ার জন্য অলরেডি রেডি হচ্ছে। আর রামিমকে বলল আজ অফিস থেকে ছুটি নিতে। অনেক জোরাজোরির পর রামিমের কাছে জানতে পারলো রুশান হসপিটালে আর সবাই সেখানে যাচ্ছে। রিমা রীতিমতো কান্না করে দেওয়ার অবস্থা। সবার সাথে সেও যাবে। আর এইদিকে আজ তার লাস্ট এক্সাম। কিন্তু রিমা এসব কিছুই শুনতে চাচ্ছে না। আজ তার একটাই কথা, সে রুশানের কাছে যাবে। ফাইনালি বাবা মা রাজি হলে বলে এক্সাম শেষ হওয়া মাত্রই রামিম তাকে নিয়ে যাবে। আর চিন্তা না করতে, সুন্দরভাবে আজকের এক্সামটা শেষ করে বের হতে। পরীক্ষা শুরু হওয়ার 1 ঘন্টা পার হয়ে কিছুটা সময়ও গেল। হল থেকে বেরিয়ে আসে রিমা। বাইরে রামিম দাঁড়িয়েছিল। 3 ঘন্টার পরীক্ষার মাঝে রিমাকে 1.5 ঘন্টার মাঝে বের হয়ে যেতে দেখে অবাক হয়ে ঘড়ির দিকে তাকায় রামিম। এখনো 1.5 ঘন্টা বাকি। তার চেয়ে বড় কথা হলো এটা বোর্ড এক্সাম।
একটা বিষয় এইদিক ওইদিক হলেই 1 বছরের জন্য পিছিয়ে যেতে হবে। সেখানে রিমার A+-এর স্বপ্ন ছিল, সেখানে আজ পাস করবে কিনা সেটাই ভেবে খাতা জমা দিয়ে বেরিয়ে গেল হল থেকে। তার মন পড়ে আছে অন্য জায়গায়। রামি মেনিয়ে রিমাকে কয়েকটা কথা শোনালে রিমা আজ ভাইয়ের দিকে চেয়ে তেজস্বী গলায় বলে, লাগবে না পাশ করা, লাগবে না ভালো রেজাল্ট, কার খুশির জন্য এত কিছু করব। সে নিজেই তো এখন মিঠুর সাথে লড়ছে, সে না থাকলে আমি এসব পাস রেজাল্ট দিয়ে কি করব। রামিম হা করে চেয়ে থাকলে মুহূর্তে রিমা তার তেজস্বী গলাকে করুণ করে বলে, সরি ভাইয়া, প্লিজ আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো না, কিচ্ছু ভালো লাগছে না আমার। আইসিইউতে রাখার ফলে রুশানের সাথে কেউই দেখা করতে পারেনি। দূর থেকে দেখেছে শুধু রুশানের বাবা হৃদের সাথে রাজ ও বাকিদের কথা হয়েছে সকালে। তিনি খুব আপসেট, দেখে মনে হচ্ছে এই অল্প সময়ে তাকে তীব্র কষ্ট গ্রাস করে নিয়েছে। একটা মেয়েকে নিশ্চুপ কাঁদতে দেখে প্রশ্ন করে মেয়েটাকে কেউ একজন বলে ওঠে রুশানের হবু বউ, যার সাথে বিয়ে ঠিক হয়ে আছে। গ্লাসের সামনে বসে বাচ্চাদের মতো কাঁদছে সে। কেউ একজন এসে তাকে ধরে তার পাশে নিয়ে বসালো। কোনো দিক খবর নেই রিমার, তার মন এখন এক জায়গাতে আবদ্ধ হয়ে আছে। একসময় রুশানকে দেখলেই তার বিরক্ত লাগতো। যখন সে স্কুলে পড়তো, কোনো ছেলের সাথে মিশলে বা আড্ডা দিলে রুশান তাকে কড়াভাবে বোঝাতো যেন এসব না করে। এরপরও মিশলে ঠাস ঠাস করে চর বসিয়ে দিত। রিমার তখন বিরক্ত লাগতো এটা ভেবে যে আমি কি করব না করব সেটা ওর প্রবলেম কি, সে কেন আমায় মারবে, আমায় শাসন করবে। সেই সময়গুলোতে রুশানকে প্রচুর বিরক্তিকর মনে হতো। এরপর আবার রাগ ভাঙাতে কখনো চকলেট, কখনো রিমার পছন্দের কিছু নিয়ে এসে বোঝাতো সব। আগের সময়গুলো এভাবেই কাটতো। তারপর ধীরে ধীরে বুঝতে শিখেছে বড় হওয়ার পর রুশানের কখনো আর চর থাপ্পড় দেয়নি, কারণ রিমার এখন রাগ অভিমান বোঝার বয়স হয়েছে। এখন মুখের কথাই মারের চেয়ে বেশি আঘাত করবে তাকে। এভাবে অল্প অল্প করে আজ এই জায়গায় দুজন। বিরক্তিকর মানুষটাকে আজ বড্ড বেশি ভালোবেসে ফেলেছে সে। বিরক্তিকর মানুষটার জন্য কলিজা ছিঁড়ে যাওয়া অনুভূতি বয়ে যাচ্ছে। মনে মনে কিছু কথা এমনই হচ্ছে যে আমি আর কখনো আপনার প্রতি বিরক্ত হব না, আপনার সব কথা শুনবো, যখন যা বলবেন তাই করব। তবু দূরে কোথাও সরে যাবেন না প্লিজ। ছোটবেলা থেকে এত জ্বালিয়ে এখন অনুভূতি বুঝতে শিখায় পর দূরে চলে গেলে আমি সত্যি পাগল হয়ে যাব। কখনো আমার চোখে পানি দেখলে তো আপনার আঙুলের আলতো ছোঁয়ায় তা মুছে দিতেন। আজও আমার চোখ ভিজে উঠেছে, অন্তত একবার তাকান না প্লিজ। দেখেন আমি আজ খুব বেশি কাঁদছি, মুছে দেবেন না এই অশ্রু। আমার দু চোখ যে পলকহীনভাবে চেয়ে আছে আপনার স্থির হয়ে থাকা হাতের আঙুলগুলোর দিকে। আগের মতো আজও আলতো করে অশ্রু করা মুছে দেবে এই আশায়। গতকাল রাতে একটা গাড়ি এসে থেমেছিল 3 রাস্তার মোড়ে। সেখান থেকে রুশানকে বের করে সিএনজিতে তুলে ওই রাস্তায় নিয়ে যাওয়া হয়েছে। একটা ছেলেও পেছন গেল। আধ ঘন্টা পর আবার ওই রাস্তা থেকে ওই ছেলেটাই বেরিয়ে মেন রোডে আসে রুশানকে কাঁধে নিয়ে। ওই জায়গায় একটা লাশ ফেলে আবার রুশানকে নিয়ে মেইন রোডে আসলো ছেলেটা। তারপর জামা খুলে গাড়ি দাঁড় করানোর চেষ্টা করছে। ভিডিওটা দেখে তারা বুঝে উঠতে পারছে না ছেলেটা কি রুশানের এমন অবস্থা করেছে নাকি রুশানকে বাঁচাতে চাইছে। তাহলে সেই জায়গায় খুনটা করেছিল কে? এমন নয় তো ছেলেটা রুশানকে মারতেও চেয়েছে, ওই লোকগুলোকেও মেরেছে। পাশের হসপিটাল থেকে ছেলেটার কিছু তথ্য সংগ্রহ করতে পেরেছে। ছেলেটার নাম নিবিড়। ছুরিতে এই ছেলেটারই ফিঙ্গারপ্রিন্ট পাওয়া গেছে, যেটা দেখে পরিষ্কার যে মার্ডারটা এই ছেলেটাই করেছে। তাহলে আবার রুশানকে নিয়ে মেইন রোডে আসলো কেন? যার কারণে বিষয়টা ধোঁয়াশা মনে হচ্ছে। আপাতত ছেলেটাকে অ্যারেস্ট করার প্রস্তুতি চলছে, এরপর বাকি বিষয়টা জানা যাবে। রুশানের নিরাপত্তার জন্য হসপিটালের চারপাশে পুলিশ দিয়ে ঘিরে রেখে সিকিউরিটি দিচ্ছে, সাথে বড় বড় অফিসারও রুশানকে দেখতে এসেছে। সেই সাথে নিবিড়কেও খুঁজছে পুলিশ। বিষয়টা চুপচাপ মাথার মাঝে সাজিয়ে নিয়ে সুযোগ বুঝে নিবিড়কে বাইরে পাঠিয়ে দেয় রাজ। অন্যদিকে সব ঠিকঠাক করে রেখেছিল। নিবিড় চারপাশে পুলিশ দেখে মাকসার ঠিক করে হসপিটালের গেট পেরিয়ে বাইরে আসে। রাজের কথা মতো কিছুটা দূরে হেঁটে গিয়ে একটা গাছের সামনে দাঁড়ায় সে। রাজ বলেছিল সেখানে কেউ একজন আসবে তার সাথে দেখা করতে,
কিন্তু কেউই নেই সেখানে। হুট করে একটা গাড়ি এসে দাঁড়ায় সামনে তার। কিছু বুঝে ওঠার আগে নিবিড়কে তুলে নিয়ে চলে যায় সেখান থেকে। নিবিড় কিছুই বুঝতে পারলো না তার সাথে কি হচ্ছে। শুধু একজন তাকে অভয় দিয়ে বলল,